আজ আমরা এমন একটা সময়ে ফিরে যাব যখন একটা গোটা দেশ শোকে মুখ্যমান হয়ে পড়েছিল। মহাত্মা গান্ধী, যাকে ভালোবেসে সবাই বাপু বলে ডাকত, তাঁর প্রয়াণের পর সেই সম্মিলিত শোকের এক অন্তরঙ্গ ছবি আমরা দেখব। চলুন এই বিশ্লেষণে ডুব দেওয়া যাক। ভাবুন তো একবার, একটা পুরো দেশ কিভাবে তার প্রিয় নেতাকে বিদায় জানায়। এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, আর এর উত্তর খুঁজতে আমরা এক ব্যক্তিগত স্মৃতিকথার গভীরে প্রবেশ করব। আমাদের আজকের আলোচনার ভিত্তি হলো এই ব্যক্তিগত স্মৃতিকথাটা। মানে এটা কোনো ঐতিহাসিকদের লেখার শুকনো রিপোর্ট না, বরং একজনের নিজের চোখে দেখা, নিজের হৃদয়ে অনুভব করা এক মুহূর্তের জীবন্ত ছবি। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক, ঠিক সেই মুহূর্ত থেকে যখন খবরটা প্রথম এসে পৌঁছালো। আর এই ঘটনাটা আমরা যার চোখ দিয়ে দেখব তিনি হলেন নয়নতারা সহেগল। মানে তার লেখনী আমাদের সেই সময়ে ফিরিয়ে নিয়ে যাবে। তার দৃষ্টিকোণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তিনি সেই সময়ের একজন অত্যন্ত পরিচিত লেখিকা ছিলেন। সবকিছুর শুরু একটা ফোন কল দিয়ে। ভাবুন, ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি সন্ধেবেলা একটা জরুরি ফোন কল, আর সেই কলটাই যেন একটা গোটা দেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। খবরটা পাওয়ার ঠিক পরের মুহূর্তটা কেমন ছিল? আচ্ছা, চলুন সেই সময়টাতেই ফেরা যাক। চারদিকে তখন শুধু এক অসাড় করে দেওয়া স্তব্ধতা। লেখকের নিজের কথাগুলো শুনলেই বোঝা যায় সেই ধাক্কাটা কতটা গভীর ছিল। তিনি লিখছেন, আমি গাড়িতে ওঠার সময় আঘাতে অসাড় হয়ে গিয়েছিলাম। শুধু একটা বাক্য, কিন্তু এর মধ্যেই যেন সবটা বলা হয়ে গেছে। বেরলা হাউসের ছবিটা একবার কল্পনা করুন। গান্ধীজির কাছের মানুষেরা, তার অনুগামীরা সবাই এসে জড়ো হয়েছেন, আর ঘরের ভেতর তখন পিন-পতন নীরবতা, ঠিক যখন তিনি শেষ নিঃশ্বাসটা নিলেন। কিন্তু সেই খবরটা কি আর ঘরের মধ্যে আটকে থাকে? না, বাতাসের আগে যেন খবরটা ছড়িয়ে পড়ল পুরো দিল্লিতে দাবানলের মতো। সেই মুহূর্তে যারা ওখানে ছিলেন তাদের সবার মনে হচ্ছিল সময়টাই যেন থেমে গেছে, সবকিছু স্থির, সবকিছু স্তব্ধ। হ্যাঁ, একটা অদ্ভুত অস্বাভাবিক নীরবতা, যেন কোনো বড় ঝড়ের আগের মুহূর্ত। আর তারপর সেই নীরবতা ভাঙল। শোকের যে প্রথম ধাক্কাটা ছিল, সেটা এবার একটা বিশাল আবেগের বিস্ফোরণে ফেটে পড়ল। হ্যাঁ, সেই অস্বাভাবিক নিস্তব্ধতা আর থাকল না। হঠাৎ করেই যেন আবেগের সব বাঁধ ভেঙে গেল। যে মানুষগুলো একটু আগে পর্যন্ত হতবাক হয়ে দাঁড়িয়েছিল, কথা বলার শক্তি ছিল না, তারাই এবার যেন নিজেদের আর সামলাতে পারল না। চারিদিকে তখন শুধু চিৎকার, কান্না, আর সেই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, একটা বিশৃঙ্খল অবস্থা। আর সবার মনে তখন একটাই প্রশ্ন, একটাই ভয়, তিনি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার কি হবে? দেখুন, এটা শুধু একজন নেতার মৃত্যু ছিল না। মানুষের মনে হচ্ছিল তারা তাদের অভিভাবককে হারিয়েছে। এটা ছিল একটা খুব ব্যক্তিগত হারানো যন্ত্রণা। ঠিক তাই, লেখকের এই কথাটা অসাধারণ। তাদের দেখতে লাগছিল হারিয়ে যাওয়া শিশুর মতো, যেন একটা গোটা জাতি হঠাৎ করে অভিভাবকহীন, দিশেহারা হয়ে পড়েছে। এই বিশৃঙ্খল শোকের পর আসে শোকযাত্রার মুহূর্তটা। চলুন এবার সেই শেষ যাত্রার দিকে এগোনো যাক, যেখানে শোকটা একটা অন্য মাত্রা পেল, একটা উদ্দেশ্য খুঁজে পেল। ঘটনাগুলো কিভাবে ঘটেছিল তার একটা ছোট্ট টাইমলাইন দেখিনি চলুন। ৩০শে জানুয়ারি সেই দুঃসংবাদটা এলো। তার পরের দিন ৩১শে জানুয়ারি হলো সেই ঐতিহাসিক পদযাত্রা, আর এর কিছুদিন পর তার শেষ যাত্রা। সেই পদযাত্রার সময়ে শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মাসির বলা একটা কথা যেন সবাইকে এক সুরে বেঁধে দিয়েছিল। তিনি বলেছিলেন, আমরা হাঁটব, এই শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটছি। ভাবুন একবার এই সহজ কথাটার শক্তি। এটা শুধু হাঁটা ছিল না, এটা ছিল বাপুর সঙ্গে কাটানো শেষ মুহূর্তগুলোকে নিজেদের মতো করে সম্মান জানানো, একসাথে সেই পথটা চলা। পদযাত্রার পর আসে তার চিতাভস্ম নিয়ে শেষ যাত্রার পালা। এই পর্যায়ে এসে শোকটা যেন একটা আধ্যাত্মিক রূপ নেয়। চলুন সেই স্মৃতির স্রোতে ভেসে যাওয়া যাক। তার শেষ যাত্রা হয়েছিল এলাহাবাদের দিকে। একটা বিশেষ ট্রেনে করে তার চিতাভস্ম নিয়ে যাওয়া হচ্ছিল। পুরো কামরাটা ফুলে ফুলে সাজানো,
আর ট্রেনের ভেতরে সবাই ভজন গাইছেন, প্রার্থনা করছেন। শেষে সেই চিতাভস্ম এলাহাবাদে গঙ্গার স্রোতে বিসর্জন দেওয়া হয়। পুরো ব্যাপারটার মধ্যে একটা অদ্ভুত পবিত্রতা ছিল। শোকের এই রূপান্তরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে যেদিন খবরটা এসেছিল সেদিন ছিল শুধু কান্না, হাহাকার, চিৎকার। কিন্তু এই শেষ যাত্রার সময়ে মানুষ আর কাঁদছিল না। তাদের মনে হচ্ছিল বাপু কোথাও যাননি, তিনি আছেন, তাদের সাথেই আছেন। তারা তার উপস্থিতিটা অনুভব করতে পারছিল। আর এভাবে গান আর প্রার্থনার মধ্যে দিয়ে, সেই ফুল আর ভোজনের সুরের মধ্যে দিয়ে মানুষ তার শারীরিক অনুপস্থিতিকে ছাপিয়ে এক অন্যরকম উপস্থিতি অনুভব করতে শুরু করল। প্রাথমিক যে যন্ত্রণাটা ছিল তা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, তাই না, যে একজন নেতার প্রভাব, তার উপস্থিতি, তা কি তার জীবনকালকেও ছাপিয়ে যেতে পারে? তার মৃত্যুর পরেও কি তা একইভাবে জীবন্ত থাকতে পারে? এই ভাবনাটা দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক।